মোদি এক ঠক, দিদি তার আরেক ঠক। এই দিদি মমতা ব্যানার্জি, শুনে রাখুন, আজকে যে দিদি গত 2021 সালের ভোটে এনআরসি করলো, মুসলমান তোমরা আমার সঙ্গে থাকো, কোনো মুসলমানের বিপদ হবে না, এনআরসি আমি হতে দেবো না। মোদি এসে কি বললো, হিন্দু তোমরা আমার সঙ্গে থাকো, আমি মুসলমানদের টাইট করে দেবো, সব বাংলাদেশ পাঠিয়ে দেবো। হয়ে গেল। হিন্দু ভাবলো আহা হা মোদির কত না ক্ষমতা, দাও ভোট। মুসলমান ভাবলো কোনো দিকে তাকানোর দরকার নাই, সব দিদিকে ভোট দিয়ে দাও, হয়ে গেল। এই এনআরসি কথাটা ভারতের আইনে কবে এসে জানেন? 2003 সালে। কে এনেছিল জানেন? বিজেপির প্রধানমন্ত্রী যিনি মারা গেছেন, অটল বিহারী বাজপেয়ী। কি করেছিল তিনি? ভারতবর্ষের সংবিধানে সংশোধন করে 2003 সালের নাগরিক আইনের মধ্যে প্রবেশ করে দিয়েছিল এনআরসি নামক কথাটা। কেন সালের কথা উল্লেখ করলাম? এই 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সেই সরকারের একজন উজ্জ্বল মন্ত্রীর নাম ছিল শ্রীমতী মমতা ব্যানার্জি। ভারত সরকারের আইন আনার নিয়ম জানেন? পার্লামেন্টে কোনো আইন আনার আগে সেটা মন্ত্রী পরিষদে পাস করতে হয়। সেই মন্ত্রী পরিষদে যখন আইনটা পাস হচ্ছে, তখন মমতা ব্যানার্জি সেখানে সই করছে যে হ্যাঁ নাগরিক আইনে এনআরসি ঢুকিয়ে দাও। যেটা করে সেই নাগরিক আইনের বিরোধিতা করেছিল কে জানেন? রাজ্যসভায় এই আইনের বিরোধিতা করেছিল ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং। জেনে রাখুন আপনারা, সেই এনআরসি যে মমতা ব্যানার্জি এবং তার ক্যাবিনেট ভারতবর্ষের আইনে ঢুকিয়ে দিল, সে আবার ভোটের সময় এনআরসি জুজু দেখিয়ে আপনার কাছে ভোটও আদায় করে নিল। তাহলে আহম্মক কারা বলুন এবার? আহম্মক আমরা। আচ্ছা, একবার ভাবলাম না আমরা যে বাংলাদেশের সরকার তারা কি আমাদের জন্য সরাইখানা খুলে রেখেছে যে আমরা সব যাবো এখান থেকে, মা বোন বাচ্চা কাচ্চা নিয়ে, নানা নানিদের নিয়ে যাবো ওপারে, আর ওপারে আমাদের যেতেই বিরিয়ানি পোলাও মন্ডা সিঙ্গারা সব নিয়ে বসে থাকবো ওপারে সরকার? এটা কি কখনো আমরা কল্পনা করতে পেরেছি কি? আরেকটা রাষ্ট্র, সেটা আলাদা রাষ্ট্র, আলাদা দেশ হতে পারে, সেই দেশে মুসলমান আছে, সেটা আলাদা দেশ। সেই দেশের সরকার হঠাৎ করে আমাদের কোটি কোটি মুসলমানকে সেই দেশে জায়গা দিবে কারণ বিজেপি তাড়িয়ে দিচ্ছে? এরকম কি হতে পারে? একবার ভেবে দেখুন। দুই দেশের মধ্যে যদি দুই দেশ রাজি না থাকে, তাহলে কেউ কাউরি দেশে কোনো লোককে ধাক্কা দিয়ে পাঠাতে পারে? বলুন। আমরা কিন্তু সেই ভয়টা পেলাম। আচ্ছা, মনে করুন মোদি পাঠাচ্ছে, দিদি কি রুখতে পারে? কারণ এনআরসি দিল্লির আইন, কেন্দ্রের আইন, রাজ্যের আইন নয়। বর্ডার দেশের, রাজ্যের নয়। তা যদি মনে করুন এই আইনটা পাশ করিয়ে মোদি আমাদের সবকে বাংলাদেশ পাঠাতো, তা দিদি কি আটকাতে পারত? না পাঠানো সম্ভব, না কেউ কখনো পাঠাবে, না পাঠালে কেউ তাকে গ্রহণ করতে রাজি হবে। এই কথাগুলোকে ভাবলাম না আমরা হাওয়ায় উড়ে গেলাম। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যখন এই আইন নিয়ে আলোচনা হচ্ছে, আমি অধীর চৌধুরী মুর্শিদাবাদের লোক, পার্লামেন্টের মধ্যে মোদি আর অমিত শাহ দুজনের থেকে 10 হাত দূরে বসতাম। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমি অমিত শাহকে বলেছিলাম, এই যে অমিতজি, আপনি এনআরসি এনে সব বাংলাদেশিদের আপনি পাঠাবেন, ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারীদের সব পাঠাবেন বাংলাদেশে। বিজেপির চোখে যারা মুসলমান তারা সবাই অনুপ্রবেশকারী, তারা কেউ দেশের না, তাই সবাইকে বাংলাদেশ পাঠাতাম। তা আমি বললাম পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, এই যে আমার নাম অধীর চৌধুরী, চেনেন নিশ্চয় আপনি আমাকে, তো আমার বাপ মা আমার ভাই দাদা সবাই বাংলাদেশে জন্মেছে, আমি পাক্কা বাংলাদেশি, পার্লামেন্টের মধ্যে বসে আছি। আপনার যদি বাবার ক্ষমতা থাকে আমাকে বাংলাদেশে পাঠান, আগে আপনি আমাকে বাংলাদেশে পাঠান, তারপরে অন্যান্য মুসলমানদের পাঠানোর গল্প করেন, আগে আপনি আমাকে পাঠান। দেখুন আমি কেমন বাংলাদেশি হয়ে আপনাদের পার্লামেন্টে ঢুকে গেছি, আপনার সামনে বসে আছি,
এত বড় প্রমাণ আপনাকে আমি দিচ্ছি, আপনি আমাকে দয়া করে পাঠিয়ে দিন। এইভাবে আমাদেরকে ঠকানো। ভোট হলো ভোট, ভোটের পর কখনো দিদি এনআরসি নিয়ে আলোচনা করেছে? ভোটের পর কখনো মোদি এনআরসি নিয়ে আলোচনা করেছে? করেনি। কারণ এদেশের কোনো মানুষকে, সে যত বড়ই মাতব্বর হোক, তাদের যতই ক্ষমতা থাক, এখানকার মানুষকে কেউ বিদেশি বানাতে পারবে না, আর বিদেশি বানিয়ে আমাদেরকে তাড়াতেও পারবে না। ভারতবর্ষের আইন কারোর বাপের আইন নয়, ভারতবর্ষের সরকার কারোর বাপের সরকার নয়। কেউ কখনো ক্ষমতায় আসে সারা জীবনের জন্য নয়। এই বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় ছিল না, এসছে, কিন্তু সরকারটা সরকারই আছে, আইনটা আইন আছে, সংবিধানটা সংবিধানই আছে, সেটাকেও পাল্টাতে পারে না। এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা কেউ কখনো পাল্টাতে পারবে না, কারণ ওই সেই ইন্দিরা গান্ধী করে গেছিল, ভারতবর্ষের সংবিধানের ধর্মনিরপেক্ষ কথাটাকে ঢুকিয়ে দিয়ে গেছিল, সেখান থেকে কেউ তাকে সরাতে পারবে না। তাই আরএসএস চাইছে, বিজেপি বলছে না 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 না, ওটা ভাবছি না আমরা। কারণ একটাই, কোনোদিন সম্ভব না সংবিধান পরিবর্তন করা। সংবিধানের যে মূল ভাবনা, সেই ভাবনা থেকে কেউ ভারতবর্ষের সংবিধানকে কেড়ে নিতে পারে না, তার অধিকার কেড়ে নিতে পারে না। এটাই ভারতবর্ষ। তাই অকারণে আপনারা বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, আবার ভোট আসছে, আবার এনআরসির গল্প হবে, আবার ভোট আসছে, আবার বিভাজনের গল্প হবে। সেই গল্প শুরু হয়ে গেছে, সেই গল্প শুরু হয়ে গেছে। আসামে ভোট হয়েছিল এনআরসিকে কেন্দ্র করে, সেটা একটা অন্য ব্যাপার ছিল। 1951 সালের সময় থেকে আসামে এনআরসি চালু আছে। সারা ভারতবর্ষে শুধুমাত্র আসামে এই এনআরসি কথাটা আছে, পৃথিবী ভারতবর্ষে আর কোথাও নেই। আসামে এনআরসি হয়েছে তো একটা কারণ, আসামের হিন্দু, আসামের মুসলমান সবাই বলেছিল এনআরসি হোক। এনআরসি করার উদ্দেশ্য কি ছিল? হিন্দু মুসলমানের বিভাজন নয়, সেখানে এনআরসি করার উদ্দেশ্য ছিল কে বাইরে থেকে এসছে, কারা বিদেশি আর কারা এদেশি, তা নির্ণয় করার জন্য। এদেশি আর বিদেশি নির্ণয় করেছিল আসামে, সেটা আসামের পরিপ্রেক্ষিতে হয়েছিল। সেটা স্বাধীনতার পর ভারতবর্ষে শুধুমাত্র একটা রাজ্যে হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে। কারণ সেখানকার স্থানীয় মানুষ, তারা হিন্দু, তারা মুসলমান, তারা মনে করেছিল বাইরের দেশের লোকরা এসে আমাদের সংস্কৃতিকে দখল করে নিচ্ছে। সেখানকার মুসলমানদের বলা হয় খিলঞ্জিয়া মুসলমান। তাই সেখানে হয়েছিল। বিজেপি ভোট করেছিল এনআরসিকে হাতিয়ার করে। এনআরসির গুনতি হলো কি দেখা গেল জানেন? 19 লক্ষ বিদেশি চিহ্নিত হয়েছে, আর সেই 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান। বিজেপি বলে এই যা গেল 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 গেল, রং উঠে গেল, এনআরসি আসামে বন্ধ হয়ে গেছে। এখানেও এই এনআরসি নিয়ে খেলা যারা করছে, বিজেপি পার্টির লোকদেরকে বলবো, কোনো মুসলমানের এনআরসিতে কিছু করতে পারবেন না। এনআরসি যদি কারোর বিপদ করে, তারা সবাই হিন্দু হবে, অর্থাৎ হিন্দু ভাইরা সাবধান। প্রত্যেকটা মুসলমান জানে যে সরকার আজ নয় কাল আমার উপরে কোনো খুঁত বার করার চেষ্টা করতে পারে। তাই মুসলমানের ঘরে কাগজপত্র, দলিল সব সুন্দর করে নতুন করে বাঁধিয়ে রাখা আছে। হিন্দু আপনারা ঢুকে পড়বেন, সাবধান হয়ে যান। বিজেপি শুধু আপনাদেরকে ব্যবহার করছে। বিজেপি হিন্দুদের ব্যবহার করে ভোট চাইছে, হিন্দুদেরকে সুরক্ষা করার জন্য নয়, হিন্দুদের বাঁচানোর জন্য নয়। তা যদি হতো, আসামের 14 লক্ষ হিন্দুর বিপদ বাড়ত না। তাই এই চক্করে বিজেপির পড়বেন না। ঠিক একইভাবে আমি মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা এই দিদির চক্করে পড়বেন না। কেন জানেন? কেন জানেন? এই মোদি যিনি আজকের প্রধানমন্ত্রী, এই মোদির নেতৃত্বে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় 2001 সালে 2000 মুসলমান কতল হয়েছিল। 2000 গোদ্রা কাণ্ডের পর। সেই সময় ক্ষমতায় অটল বিহারী বাজপেয়ী দিল্লিতে, মোদি সেই দিদি সেই সরকারের মন্ত্রী। মোদি যখন ক্ষমতায় বসলো, দিদি লাল গোলাপ ফুল তার কাছে পাঠিয়ে দিল শুভেচ্ছা জানিয়ে। এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2003 সালে দিল্লিতে আরএসএস পার্টির সারা ভারতবর্ষের অধিবেশন হচ্ছে, সর্বভারতীয় অধিবেশন। সেই অধিবেশনে দিদি নিমন্ত্রিত বক্তা হিসেবে দিদি সেখানে কি বলছে? আরএসএস একটা বিপ্লবী দল, জাতীয়তাবাদী দল, দেশপ্রেমিক দল, তাদেরকে মদত করতে চাই,
তাদের মদতে বাংলা দখল করতে চায়। দিদির নিজের মুখের কথা এটা দিল্লিতে। এই সেই তৃণমূল পার্টি যারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলায় সরকার গঠন করতে চেয়েছিল, এই বিজেপি পশ্চিমবঙ্গে প্রথম এমপি হতে পেরেছিল এই তৃণমূলের দয়াতে। ভুলে যাবেন না, এই বিজেপির সঙ্গে তৃণমূল একসঙ্গে জোট বেঁধে সরকার করতে চেয়েছিল। ভুলে যাবেন না, ভুলে যাবেন না এগুলো। আমরা কিন্তু কখনো আমাদের পথ থেকে মত থেকে সরে আসিনি। তাই ভারতবর্ষের বিজেপি পার্টি মমতা ব্যানার্জিকে তারা কেয়ার করে না, কারণ মমতা ব্যানার্জি তাদের ঘরের লোক। তাদের কখনো বিপদে মমতা ব্যানার্জি সাই দেবে না। লক্ষ্য করে দেখবেন, এই যে কলকাতায় 21শে জুলাই শহীদ স্মরণে হলো, তো সেই শহীদ স্মরণে সবাই একবারও একটা কথা আরএসএস এর বিরুদ্ধে বলেছে? ভালো করে বোঝার চেষ্টা দেখুন, আপনার ভিডিও দেখুন, আপনার বক্তব্য। একবারও একটা কথা আরএসএস এর বিরুদ্ধে বলেছে মমতা ব্যানার্জি? না। একবারও একটা কথা মোহন ভাগবত আরএসএস এর নেতা তার বিরুদ্ধে বলেছে? না, বলেনি, বলবে না। কি কেন বলবে না জানেন? 2011 সাল যখন পশ্চিমবঙ্গে আমরা সবাই মামাটি মানুষের সরকার করলাম, তখন এই পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা সংগঠন ছিল 300টা। আজকে 2025 সাল, এই পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা সংগঠন 4000। দিদি কংগ্রেসের উপরে হামলা করে, কংগ্রেসের পার্টি অফিস দখল করে, কংগ্রেসের আমি যাতে না আসতে পারি ঝাঁটা দেখায় আমাকে। কিন্তু সেই দিদির আমলে এই বাংলায় রমরমিয়ে ফুলে উঠল কে? ফলে মূলে শাখা পোশাকায় বেড়ে উঠল আরএসএস। সেই আরএসএস এই বাংলায় আজকে বিরোধী দলের জায়গা দখল করে নিয়েছে। কেন? দিদির জন্য। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিনরাত কংগ্রেসে খতম করতে চেয়েছে, আর সেই সুবাদে যে জায়গাটা ফাঁকা হয়েছে সেখানে বিজেপিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা বোঝার চেষ্টা করবেন।